চলো আজ আমরা পড়বো ফার্টিলাইজেশন প্রসেস। ফার্টিলাইজেশন কাকে বলে না, ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ ফিউশন অফ দ্য স্পার্মাটোজু উইথ দ্য ম্যাচিওর ওভাম। যে প্রসেসের সাহায্যে ম্যাচিওর ওভামের সাথে স্পার্মাটোজুয়ের ফিউশন হয় তাকে বলা হয় ফার্টিলাইজেশন প্রসেস। ফার্টিলাইজেশন প্রসেসের আমরা দেখব কিভাবে একটা স্পার্ম সেল ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট হয়ে সমস্ত এরিয়াগুলোকে ক্রস করে সেকেন্ডারি উসাইড অবধি পৌঁছাচ্ছে। এটা একটা ফিমেল জেনাইটাল ট্র্যাক্ট, যার মধ্যে এটা রয়েছে সার্ভিক্স, এটা ইউটেরাস, এটা হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউব, আর ফ্যালোপিয়ান টিউবের এই পার্টটা হচ্ছে অ্যাম্পুলা পার্ট, আর এটা হচ্ছে ওভারি। যখন আমরা হচ্ছে ওভুলেশন পড়েছিলাম, ওভুলেশনে দেখেছিলাম আমরা কি না, ওভারি থেকে এই যে ওভারি পার্টটা রয়েছে, এই ওভারি থেকে কি হচ্ছে না, ওভারি থেকে একটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল কি রিলিজ করবে, সেকেন্ডারি উসাইডকে রিলিজ করবে। সেই সেকেন্ডারি উসাইডটা রিলিজ হয়ে কোথায় পৌঁছাবে, অ্যাম্পুলা পার্টে পৌঁছাবে। কারণ অ্যাম্পুলা পার্টটা, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্টে কি হয়, ফার্টিলাইজেশন হয়, কারণ এটা হচ্ছে যে কি ফ্যালোপিয়ান টিউবের সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট, এবং এখানে সেকেন্ডারি উসাইডটা ইজিলি কী করতে পারবে, রেস্ট করতে পারবে। সেকেন্ডারি উসাইটের বাইরে একটা যে রেড দাগ রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি গ্লাইকোপ্রোটিন লেয়ার, যেটাকে বলা হয় জোনা পেলিসুডা, আর তার বাইরে যেটা রয়েছে সেটাকে কি বলা হবে, করোনা রেডিয়াটা। এখানে সেকেন্ডারি উসাইটের লাইফ স্প্যান হচ্ছে 12 থেকে 24 ঘন্টা, মানে হচ্ছে সেকেন্ডারি উসাইট ওভারি থেকে রিলিজ করার 12 থেকে 24 ঘন্টার মধ্যে কি হবে, ফার্টাইল হবে। আর একটা স্পার্মের লাইফ স্প্যান হচ্ছে গিয়ে 48 থেকে 72 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি কি ফার্টিলাইজেশনটা ওভুলেশনের পরপরই হয়ে থাকে। এরপর আমরা দেখব কিভাবে স্পার্ম সেল ভ্যাজাইনা হয়ে, সার্ভিক্স হয়ে, ইউটেরাস হয়ে কোথায়, সেকেন্ডারি উসাইট মানে তোমার ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অবধি পৌঁছাবে। তার জন্য আমাদেরকে জানতে হবে ফার্টিলাইজেশন প্রসেসের আগে কি প্রসেস, ইজাকুলেশন প্রসেস। এই ইজাকুলেশন প্রসেসে কি হয় না, সিমেনের রিলিজ হয় কোথায় না, ইনটু দ্য ভেজাইনা। হোয়াট ইজ সিমেন, সিমেন তৈরি হয় কি দিয়ে, স্পার্ম সেল এবং ফ্লুইড দিয়ে। এগুলো হলো স্পার্ম সেল এবং কি দ্বারা, ফ্লুইড দ্বারা। আর সেই ফ্লুইডটা থাকবে কোথায় না, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে সমস্ত গ্ল্যান্ড থেকে, সেই সব গ্ল্যান্ডে থেকে ফ্লুইডটা রিলিজ হয়। তার মধ্যে কী কী রয়েছে, একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, একটা রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড, আর একটা রয়েছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। সেমিনাল ভেসিকল থেকে 70% ফ্লুইড রিলিজ হয়, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে 30% ফ্লুইড, আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে লেস দেন 1% অফ ফ্লুইড। এবারে সেমিনাল ভেসিকলে যে ফ্লুইডগুলোতে যে সাবস্টেন্স থাকে তা হলো ফ্রুক্টোজ, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্লটিং প্রোটিনস। আর প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে যে সমস্ত ফ্লুইডের সাবস্টেন্স থাকে সেগুলো হলো সাইট্রিক অ্যাসিড আর ফাইব্রিনোলাইসিন। এই যে সাবস্টেন্সগুলো আছে, এই সাবস্টেন্সগুলো ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য, স্পার্মকে তোমার এনার্জি প্রোভাইড করার জন্য, স্পার্মকে নারিশমেন্ট করার জন্য, এবং স্পার্মকে কী করার জন্য, অ্যাম্পুলারি পার্টে পৌঁছে দেওয়ার জন্য। চলো এবারে আমরা পড়বো যে তার ইম্পর্টেন্সগুলো কী কী। ফার্স্ট পড়বো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কি না, এটা একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স, কারণ যখন ইজাকুলেশন হয় সিমেনের, তখন এই ফ্রুক্টোজটা স্পার্ম সেলগুলো যে আছে না, এই স্পার্ম সেলগুলোকে নারিশমেন্ট প্রোভাইড করে, যার ফলে কি স্পার্মের যে টেল পার্টটা আছে, সেই টেল পার্টটা ভিগোরাসলিভাবে বিট করে স্পার্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা হলো ফ্রুক্টোজের ফাংশান। তারপরে পড়বো কার ফাংশান, প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশান। প্রোস্টাগ্ল্যান্ডিন কীভাবে কাজ করে না, যখন স্পার্ম সেলগুলো ইউটেরাসের মধ্যে চলে যায়, ইউটেরাসের মধ্যে যে স্মুথ মাসেল আছে সেগুলোকে রেগুলার কন্ট্রাকশান করে, সেগুলো কি হয়, রেগুলার কন্ট্রাক্টেড হয়। আর যেই কন্ট্রাকশানটা কার দ্বারা হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের দ্বারা। এবারে যখন এখানে স্মুথ মাসেলগুলো কন্ট্রাকশান হয়, তখন স্কুইজিংয়ের মাধ্যমে বা স্কুইজের সাহায্যে কী করবে, এই যে স্পার্মগুলো আছে সার্ভিক্সের মধ্যে, সেটা ইউটেরাসের মধ্যে যাবে, আবার ইউটেরাস থেকে কোথায় যাবে, ফ্যালোপিয়ান টিউবের দিকে যাবে। এটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ। এরপর পড়বো আমরা কার কাজ, ক্লটিং প্রোটিনসের কাজ। ক্লটিং প্রোটিনসের কাজ কি না, ক্লটিং প্রোটিনসের কাজ হচ্ছে যখন সিমেনটা ইজাকুলেট হবে, ইজাকুলেট হয়ে তারপরে কি ভ্যাজাইনার মধ্যে পৌঁছাবে, তখন সেই ভ্যাজাইনার মধ্যে যে তোমার স্পার্মগুলো আছে সেটাকে কি করবে, কোয়াগুলেশন করবে। কারণ কি, কোয়াগুলেশনের সাহায্যে এটা কি হয়, ফিমেল জেনাইটাল ট্র্যাক্টে অ্যাডহেয়ার হয়ে যায়, যার ফলে এটা ইজিলি আর বাইরে বেরোতে পারে না, মানে ড্রেন আউট হতে পারে না। এটাই হলো কাজ, কার কাজ, ক্লটিং প্রোটিনের কাজ, কোয়াগুলেট করে দেওয়া স্পার্মগুলোকে। এরপর দেখবো আমরা কার ফাংশান, সাইট্রিক অ্যাসিডের ফাংশান। সাইট্রিক অ্যাসিডও একরকম কী করবে না, স্পার্মকে এনার্জি দেবে, যার সাহায্যে স্পার্মের টেল পার্টটা হাইপারমোটাইল হবে, এবং এটা কি মোর বিট করে ফাইনালি সে তার অ্যাম্পুলা পার্ট অবধি পৌঁছাতে পারবে। তারপর দেখব কার কাজ, ফাইব্রিনোলাইসিনের কাজ। ফাইব্রিনোলাইসিনের কাজ কি না, ফাইব্রিনোলাইসিন হচ্ছে গিয়ে এই যে এখানে
আমরা দেখেছিলাম ক্লটিং ফ্যাক্টরের দ্বারা এটা কি হয়ে যাচ্ছিল, কোয়াগুলেট হয়ে যাচ্ছিল কীগুলো, স্পাম সেলগুলো। এবারে স্পাম সেলগুলো যদি এখানে কোয়াগুলেট হয়ে থেকে যাবে, অ্যাডহেয়ার হয়ে থেকে যাবে, তাহলে এগুলো এগোবে কী করে, তাই না? তার জন্য ফাইব্রিনোলাইসিনের কাজ হচ্ছে গিয়ে কি, রিলিকুইফাই করা কাকে, এই ক্লটিং প্রোটিনসকে, এবং মানে রিলিকুইফাই করা স্পাম সেলকে এবং ক্লটিং প্রোটিনসকে ব্রেক করা, যার সাহায্যে কি স্পামগুলো ইউটেরাসের দিকে এগিয়ে যেতে পারে। এইগুলো হলো কি ইম্পর্টেন্স অফ সাবস্টেন্স অফ ফ্লুইড। এরপর আমরা পড়ব কি ইভেন্ট অফ ফার্টিলাইজেশান। ফার্টিলাইজেশান প্রসেসে কিছু কিছু ইভেন্ট হয়ে থাকে। ফার্স্ট যে ইভেন্টটা হয় সেই ইভেন্টটাকে আমরা কি বলি, ক্যাপাসিটেশন বলি। এই ক্যাপাসিটেশনের সাহায্যে কি হবে, ক্যাপাসিটেশনের সাহায্যে স্পাম সেলগুলো ফাইনালি সেকেন্ডারি উসাইট অবধি পৌঁছাতে পারবে। ক্যাপাসিটেশনটা কিসের মধ্যে হয়, স্পাম সেলের মধ্যে হয়। এটা একটা দেখো স্পাম সেল, এই স্পাম সেলের এই পার্টটা হচ্ছে গিয়ে হেড, এইটাকে বলে কি জেনেটিক ম্যাটেরিয়াল, এইটাকে বলে এই যে এটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোমাল ক্যাপ, আর এই পার্টটা হচ্ছে গিয়ে টেল পার্ট, ঠিক আছে। এই অ্যাক্রোজোমাল ক্যাপের সামনে যে প্রোটিনটা থাকে সেটাকে বলে কি প্রোটিন, এক্সেস প্রোটিন বলা হয়। ক্যাপাসিটেশন হচ্ছে গিয়ে একটা প্রসেস, যেই প্রসেসের সাহায্যে অ্যাক্রোজোমের সামনে যে এক্সেস প্রোটিনটা আছে সেই এক্সেস প্রোটিনটা কি ওয়াশ আউট হয়ে যায়। ওয়াশ আউট হয়ে গেলে কি হবে, এক্সেস প্রোটিনটা স্পাম থেকে রিমুভ হয়ে যাবে, যার ফলে কি হবে, এই যে টেল পার্টটা আছে এই টেল পার্টটা হাইপার মোটিলিটি হবে, এবং হাইপার মোটাইল হয়ে এটা কি হবে, ইজিলি তোমার ইউটেরাস থেকে কার দিকে পৌঁছে যাবে, ইজিলি ইউটেরাস থেকে অ্যাম্পুলারি পার্টে পৌঁছে যাবে। এটাই হচ্ছে কার কাজ, ক্যাপাসিটেশনের কাজ। এবার ক্যাপাসিটেশনের জন্য কে সাহায্য করে বলো তো, একটা হরমোন সাহায্য করে, সেই হরমোনটা হলো গিয়ে ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোনটা ওভুলেশন যখন হয়, ওভুলেশনের টাইমে কিছুটা পরিমাণ ইউটেরাইন ফ্লুইড এবং সার্ভাইকেল ফ্লুইড রিলিজ করে, আর এই ফ্লুইড পার্টটা স্পাম সেলের জন্য ফেভারেবল হয়, কারণ এটা একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করে স্পাম সেলকে, ঠিক আছে, এবং এটা রিলিজ করে একটা অ্যালকালাইন মিডিয়াম, যার সাহায্যে এই ফ্লুইডটা এই যে এক্সেস প্রোটিনগুলো আছে সেগুলোকে ওয়াশ অ্যাওয়ে করে দেয়, এবং এই যে তোমার টেল পার্টটা আছে সেটাকে হাইপার মোটাইল করে দেয়, এবং হাইপার মোটাইলের সাহায্যে এটাকে কি করে, সেকেন্ডারি উসাইট অবধি পৌঁছে দিতে সাহায্য করে। মানে ক্যাপাসিটেশনের মেন কাজ হলো এই এক্সেস প্রোটিনটাকে ওয়াশ আউট করে দিয়ে টেল পার্টটাকে হাইপার মোটাইল করা, যাতে করে এটা ইজিলি তোমার সার্ভিক্স ইউটেরাস ক্রস করে অ্যাম্পুলা পার্টে পৌঁছাতে পারে, কার কাছে, সেকেন্ডারি উসাইটের কাছে। এরপর আমরা দেখি চলো কীভাবে সেকেন্ডারি উসাইটের কাছে পৌঁছায়। সবাই দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা বড় করে আঁকা আছে, এটা কি, এটা একটা সেকেন্ডারি উসাইট যেটাকে বড় করে আঁকা আছে। এই সেকেন্ডারি উসাইট অবধি কে পৌঁছেছে দেখো, এটা একটা কি স্পাম সেল, এটা একটা হচ্ছে স্পাম সেল, এই স্পাম সেলটা সেকেন্ডারি উসাইট অবধি পৌঁছেছে কিসের সাহায্যে, ক্যাপাসিটেশনের সাহায্যে। এখন সেকেন্ডারি উসাইট অবধি পৌঁছেছে, কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ডারি উসাইটকে টাচ করেনি, জাস্ট সেকেন্ডারি উসাইটের কাছে পৌঁছেছে। দেখতে পাচ্ছে এখানে একটা স্পাম সেল আছে, কিন্তু একটা স্পাম সেল নয়, সেকেন্ডারি উসাইট অবধি 200 থেকে 500টা স্পাম সেল যায়, 200 থেকে 500টা স্পাম সেল যায়, মানে এখানে 200 থেকে 500টা স্পাম সেল কিন্তু আছে। যখন ইজাকুলেশন হয়, ইজাকুলেশনের সময় কি মিলিয়নস অফ স্পাম সেল ইজাকুলেট হয় কোথায় না, ইনটু দ্য জেনাইটাল ট্র্যাক্টের মধ্যে, কিন্তু যখন ফাইনালি ক্যাপাসিটেট হয়ে পৌঁছায় তখন কিন্তু এটা 200 থেকে 500টা সেলে পরিণত হয়ে যায়, মানে স্পাম সেলে পরিণত হয়ে যায়, যেটা ফাইনালি ক্যাপাসিটেট হয়ে কোথায় অবধি পৌঁছাতে পারে, সেকেন্ডারি উসাইট অবধি পৌঁছাতে পারে, ঠিক আছে। 300 থেকে 400টা বা 200 থেকে 500টা বললেও হবে, 200 থেকে 500টা স্পাম সেল পৌঁছায়। আর এখানে দেখো এটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, তার বাইরে যে রেড কালারের দাগটা রয়েছে সেটাকে বলে জোনা পেলিসুডা, তার বাইরে দেখো এইরকম যেটা রয়েছে এইগুলো হচ্ছে গিয়ে হাইলোরোনিক অ্যাসিড, এবং তার বাইরে যে সেল পার্টটা রয়েছে সেটাকে বলে কি করোনা রেডিয়াটা, জানি তো আমরা। এবার এই যে জোনা পেলিসুডা আছে, জোনা পেলিসুডার ধারে দেখো রেড কালারের এরকম কিছু প্রোটিন রয়েছে, এই প্রোটিনটার নাম হচ্ছে গিয়ে ZP3 প্রোটিন। কী নাম, ZP3 প্রোটিন। ZP3 মানে জোনা পেলিসুডা প্রোটিন। প্রোটিনের কি থাকে, অ্যাকচুয়ালি রিসেপ্টার থাকে, RECEPTOR, এখানে থাকে জোনা পেলিসুডা প্রোটিনের রিসেপ্টার, যেটার কাজ কি, যখন এই অ্যাক্রোজোম থেকে এই যে এক্সেস প্রোটিনটা ছিল সেটা ওয়াশ আউট হয়ে বেরিয়ে গেল ওখানে কিসের সাহায্যে, ক্যাপাসিটেশন প্রসেসের সাহায্যে, তখন টেলটা মোটাইল হয়ে এখানে পৌঁছে গেল কার কাছে, সেকেন্ডারি উসাইটের কাছে।
তখন কি হবে, এই যে ZP3 প্রোটিন লেয়ারটা আছে, এই প্রোটিন লেয়ার বা প্রোটিন রিসেপ্টরটা অ্যাট্রাক্ট করবে, কাকে অ্যাট্রাক্ট করবে, স্পামকে অ্যাট্রাক্ট করবে, কার দিকে, এই সেকেন্ডারি উসাইটের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে যখন হাইপার মোটাইল হয়ে পৌঁছাবে তখন এই ZP3 জোনাপলিসুডার যে রিসেপ্টরটা আছে, প্রোটিন রিসেপ্টরটা, সেটা এই স্পার্মের অ্যাক্রোজোমকে অ্যাট্রাক্ট করবে কার দিকে, সেকেন্ডারি উসাইটের দিকে। এবার স্পাম থেকে এবার কি হবে বলো তো, স্পাম থেকে বেরোবে হায়ালুরোনিক অ্যাসিড। এই ছবিটাতে আমরা দেখতে পাবো, এই ছবিটাতে এখানে স্পাম থেকে কি বেরোচ্ছে, হায়ালুরোনিক অ্যাসিড বেরোচ্ছে। এই হায়ালুরোনিক অ্যাসিড, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কি বলেছিলাম, হায়ালুরোনিক অ্যাসিডের লেয়ার বলেছিলাম। সরি, স্পাম থেকে বেরোবে কি, হায়ালুরোনিডেজ এনজাইম। এই হায়ালুরোনিডেজ এনজাইমটা কি হবে, এই যে হায়ালুরোনিক অ্যাসিড আছে সেটাকে কি করবে, ডিগ্রেড করবে, এবং তার সাথে সাথে বাইরে যে করোনা রেডিয়াটার ওয়ালটা আছে সেটাকে কি করে ফেলবে, ডাইজেস্ট করে ফেলবে, দিয়ে অ্যাটাচ হবে, কার সাথে অ্যাটাচ হবে, এইখানে দেখো এই ছবিটাতে বুঝতে পারবো কার সাথে অ্যাটাচ হবে, এই যে জোনাপেলিসুডার ZP3 প্রোটিনটা, তার সাথে কি হচ্ছে, অ্যাটাচ হচ্ছে অ্যাক্রোজোমটা। ঠিক আছে, বুঝতে পারলে। অ্যাক্রোজোমটা কি হবে, অ্যাক্রোজোমটা এইখান থেকে বা তোমার স্পাম থেকে রিলিজ হবে কি, হায়ালুরোনিডেজ এনজাইম, যেটা কি করবে, এই যে হায়ালুরোনিক অ্যাসিড যে লেয়ারটা আছে সেটাকে ডিগ্রেড করবে, তার সাথে সাথে বাইরে যে করোনা রেডিয়েটার সেলটা যে ছিল যে সেটাকে ডাইজেস্ট করবে, ডাইজেস্ট করে ZP3 প্রোটিনের সাথে কি হবে, অ্যাটাচ হবে। এবার হচ্ছে যে আরেকটা কি হবে, ইভেন্ট স্টার্ট হবে। এটা হওয়ার পর আরেকটা কি হবে, ইভেন্ট স্টার্ট হবে। সেই ইভেন্টটাকে কি ইভেন্ট বলা হবে, অ্যাক্রোজোমাল রিয়াকশান বলা হবে। সেখানে কি হবে না, এখানে প্লাজমা মেমব্রেন অফ দ্য স্পাম সেল, এইটা যে স্পাম সেল, এই যে স্পাম সেলের প্লাজমা মেমব্রেনটা অ্যাটাচ হবে কার সাথে, অ্যাক্রোজোমাল ক্যাপের সাথে। আর অ্যাক্রোজোমাল এনজাইমগুলো রিলিজ করবে কি, হায়ালুরোনিডেজ, প্রো অ্যাক্রোসিন আর অ্যাক্রোসিন, এই তিনটে হচ্ছে রিলিজ করবে। রিলিজ করার মাধ্যমে কি হবে, অ্যাক্রোজোমাল ক্যাপটা, কার অ্যাক্রোজোমাল ক্যাপ, অ্যাক্রোজোমাল ক্যাপ কার থাকে, অ্যাক্রোজোমাল ক্যাপ কার থাকে, স্পার্মের অ্যাক্রোজোমাল ক্যাপ থাকে, তাই তো। এরকম অ্যাক্রোজোমাল ক্যাপ, এটা কার সাথে অ্যাটাচ হবে, এই যে সেকেন্ডারি উসাইটের প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হবে। এই প্রসেসটা আমরাকে বলেছে কি, অ্যাক্রোজোমাল রিয়াকশান। এটা আমরা পরে দেখব। চলো দেখি এইটা, এখানে কি হচ্ছে, এই যে বাইরে আছে করোনা রেডিয়াটা, এটা তো আগে থেকেই ডাইজেস্ট হয়ে গেছিলো। তারপরে হায়ালুরোনিক অ্যাসিডও হচ্ছে গিয়ে কী হয়ে গেছিলো, ডিগ্রেড হয়ে গেছিলো কার দ্বারা, হায়ালুরোনিডেজ এনজাইমের দ্বারা। এরপর কি হবে বললাম, এখানে কি হবে না, ওই অ্যাক্রোজোমাল রিয়াকশানে কি হবে, যে অ্যাক্রোজোমের যে ক্যাপটা আছে সেই ক্যাপের সাথে এইটা কি, প্লাজমা মেমব্রেন, এইটা হচ্ছে যে বাইরের মেমব্রেনটা, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন অফ সেকেন্ডারি উসাইট, এর সাথে কি হবে, রিয়াকশান হবে, দিয়ে কি তৈরি করবে, একটা অ্যাক্রোজোমাল রিয়াকশান তৈরি করবে। ঠিক আছে, দিয়ে ওই যে এনজাইমগুলো আছে না, এই এনজাইমগুলোকে ডাইজেস্ট করবে, করোনা এনজাইমগুলো ডাইজেস্ট করবে, কাকে ডাইজেস্ট করবে, যে এনজাইমগুলো আমরা পড়লাম, এই যে হায়ালুরোনিডেজ, অ্যাক্রোসিন, এই এনজাইমগুলো বাইরে যে করোনা রেডিয়াটাগুলো আছে, এই করোনা রেডিয়াটাকে কি করবে, ডাইজেস্ট করবে, ডাইজেস্ট করে ফাইনালি কি করবে, ওয়ালকে ডাইজেস্ট করবে এবং ফাইনালি সেকেন্ডারি উসাইটের কাছে পৌঁছে যাবে। পুরো করোনা রেডিয়াটাকে ডাইজেস্ট করে ফাইনালি কি হবে, সেকেন্ডারি উসাইটের কাছে পৌঁছে যাবে। এখানে এইসব রিয়াকশানগুলো অনলি যে একটা স্পাম করছে তা না, কিন্তু এখানে আরও অনেক স্পাম প্রেজেন্ট রয়েছে, এবং সমস্ত স্পামগুলো কার উপর প্রেজেন্ট আছে বলতে পারবে, এই যে ZP3 আছে না, এখানে সমস্ত স্পামগুলো প্রেজেন্ট আছে। একটা মাত্র স্পাম শুধুমাত্র কিন্তু কোথায় যাবে, এই সেকেন্ডারি কিউসাইটের কাছে পৌঁছাতে পারবে। বাকি সব স্পামগুলো কিন্তু কাজ করছে কার উপর, কাজ করছে ZP3-র উপর কাজ করবে। বুঝতে পারলে। এরপর কি, একটা স্পাম সেল যেটা কি না ফাইনালি, মানে যেটা এখানে আমরা এটা দেখছি, এইটা হচ্ছে কি ফাইনালে কি করবে না, করোনা রেডিয়েটার ওয়ালকে ডাইজেস্ট করে এন্টার করবে এবং ফাইনালি টাচ করবে কাকে, প্লাজমা মেমব্রেন অফ দ্য সেকেন্ডারি উসাইট, যেটাকে আমরা উলেমা বলি। ঠিক আছে, ওটাই ফাইনালি পৌঁছাবে। আর বাকিরা ওখানে মানে তোমার এই যে ZP3 প্রোটিন আছে ওখানে ক্যারিড আউট করতে থাকবে। এটা হলো গিয়ে কি ইভেন্ট, এই ইভেন্টটাকে আমরা কি বললাম, অ্যাক্রোজোমাল ইভেন্ট বলা হয়।
অ্যাক্রোজোমাল ইভেন্ট এইটা হলো। এরপর আসবো কি 3rd নম্বর ইভেন্টে, যেটাকে কি বলা হবে, কর্টিক্যাল রিয়াকশান হবে। ফার্স্ট ইভেন্ট হলো কি ক্যাপাসিটেশন, 2 নম্বর ইভেন্ট হলো কি অ্যাক্রোজোমাল রিয়াকশান, 3rd নম্বর হচ্ছে কি বললাম কর্টিক্যাল রিয়াকশান। কর্টিক্যাল রিয়াকশান কি না, যখন এখানে দেখো এই ছবিতে বোঝাচ্ছি, যখন স্পাম সেলটা উলেমা মানে কি প্লাজমা মেমব্রেন অফ দ্য সেকেন্ডারি উসাইটকে টাচ করবে, তখন কি হবে, এই যে সেকেন্ডারি উসাইটের সাইটোপ্লাজম থেকে কি হবে না কর্টিক্যাল গ্র্যানিউলস, এই যে এইগুলো হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউলস, ঠিক আছে। এই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো কি হবে পেরিফেরির দিকে এই যে পেরিফেরির দিকে কি হচ্ছে মাইগ্রেট করবে, পেরিফেরির দিকে মাইগ্রেট করতে শুরু করবে এবং ওয়ালের দিকে মুভ করে, পেরিফেরির দিকে মাইগ্রেট করতে শুরু করে ওয়ালের দিকে মুভ করে এইভাবে যে ফর্ম করেছে, কি ফর্ম করেছে বলো তো, ওয়ালের দিকে মুভ করে মেমব্রেনের সাথে গ্র্যানিউলসগুলোকে কি করে নেবে, ফিউজ করে নেবে, ঠিক আছে। এই গ্র্যানিউলসগুলো মেমব্রেনের সাথে ফিউজ হয়ে যাবে। ফিউশনের পরে এখান থেকে কি হবে, হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করবে, দিয়ে জোনাল লেয়ারে এবং ZP3 প্রোটিন সবাইকে কি করবে, ডাইজেস্ট করে নেবে। এর বাইরে কোনো জোনাল লেয়ার বা ZP3 প্রোটিন আছে কি, নেই, কারণ এটা কি করে নিচ্ছে, সবাইকে ডাইজেস্ট করে নেবে। মানে তাহলে কি বললাম, যখন একটা স্পাম উলেমা অবধি পৌঁছে যাবে, স্পামটা যখন উলেমা অবধি পৌঁছে যায়, উলেমা মানে কি প্লাজমা মেমব্রেন অফ দ্য সেকেন্ডারি উসাইট, তখন সেকেন্ডারি উসাইটের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজম থেকে কি হবে, কর্টিক্যাল গ্র্যানিউলস রিলিজ হবে। যেই কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো কোন দিকে যাবে, পেরিফেরি বরাবর যাবে, দিয়ে অ্যাট লাস্ট এটা কোথায় চলে যাবে, ওয়ালে যাবে। ওয়ালের সাথে কি হবে না, ওই যে কর্টিক্যাল গ্র্যানিউলগুলো আছে সেগুলো ফিউজ হবে, ফিউজ হয়ে কি করবে, হাইড্রোলাইটিক এনজাইম রিলিজ করবে, দিয়ে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো বাইরের যে করোনা রেডিয়াটা ছিল এবং ZP3 প্রোটিন ছিল সবাইকে কি করে ফেলবে, ডাইজেস্ট করে ফেলবে। এবং সবাইকে ডাইজেস্ট করার মাধ্যমে কি করবে, ভেরি ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, এই যে বাইরে যে একটা কি করবে বলো তো, হার্ট ব্লক তৈরি করবে। কার মধ্যে, উলেমার মধ্যে এটা একটা হার্ট ব্লক তৈরি করবে, যাতে করে বাইরে যে সমস্ত তোমার স্পামগুলো আছে সেগুলো এর মধ্যে না প্রবেশ করতে পারে। কারণ একটা মাত্র স্পাম প্রবেশ করে গেছে মানে এবারে বাইরে কি করে নেবে, হার্ট ব্লক তৈরি করে নেবে। তাই সেই নেক্সট ইভেন্টটাকে আমরা কি বলি দেখো, ব্লক পলিস্পার্মি কথাটার মানে হচ্ছে গিয়ে কি না, এর দ্বারা আদার যে সমস্ত স্পামগুলো আছে যেগুলো এন্টার করার জন্য বাইরে ওই ZP3 প্রোটিনের সঙ্গে কি করছিল, কাজ করছিল, সেটাকে কি করছে না স্টপ করছে। পলিস্পার্মি কথাটার মানে হলো কি আর কাউকে ভেতরে ঢুকতে দেবে না, তার জন্য বাইরের ব্লকটাকে কি করে ফেলেছে, হার্ড ব্লক তৈরি করে ফেলেছে। এবং কারণ কি, কারণ এখানে সেকেন্ডারি উসাইটটা যেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, সেই যে সেকেন্ডারি উসাইটটা, এই সেকেন্ডারি উসাইট অনলি ওয়ান স্পার্মের জেনেটিক ম্যাটেরিয়ালকে শেয়ার করে। তার জন্য বাকি যে স্পামগুলো যেগুলো তোমার ZP3 প্রোটিনের উপর অ্যাকশান করছিল সেগুলোকে সবগুলোকে কি করে ফেলবে, ডাইজেস্ট করে ফেলবে। তার সাথে সাথে করোনা রেডিয়াটা এবং যে ZP3 প্রোটিন আছে সেটাকে ডাইজেস্ট করে ফেলবে। কে ডাইজেস্ট করবে, এখান থেকে যে হাইড্রোলিক এনজাইম রিলিজ হবে। কোথা থেকে হাইড্রোলিক এনজাইম রিলিজ হবে না, এই যে কর্টিক্যাল গ্র্যানুয়েলসগুলো যেটা সাইটোপ্লাজম থেকে রিলিজ হচ্ছিল সেটা ওয়ালের সাথে ফিউজ হবে, ফিউজ হয়ে কী করবে, হাইড্রোলাইটিক এনজাইম একটা রিলিজ করবে, দিয়ে জোনাল লেয়ার ZP3 প্রোটিন সবাইকে কী করে ফেলবে, ডাইজেস্ট করে ফেলবে। এবং তার সাথে সাথে কী করবে, একটা হার্ট ব্লক তৈরি করবে, হার্ট ব্লক তৈরি করার মাধ্যমে ব্লক করবে পলিস্পার্মিকে, মানে ভেতরে আর কোনো স্পামকে ঢুকতে দেবে না। কেবলমাত্র একটা স্পাম যেহেতু তোমার টাচ করে ফেলেছে, কাকে টাচ করে ফেলেছে, ওয়াল অফ দ্য সেকেন্ডারি উসাইটকে, তার জন্য আদার কোনো স্পামকে এটা আর ভেতরে ঢুকতে দেবে না। এই জিনিসটাকে বলে কি ব্লক পলিস্পার্মি। তারপর অ্যাটলিস্ট কী হবে, জাইগোট ফর্মেশন হবে। কিভাবে জাইগোট ফর্মেশন হবে না, এরপর যে স্পামটা উলেমাতে টাচ করলো, ধরো এই স্পামটা এটা কাকে টাচ করেছে, উলেমাকে টাচ করেছে, সেই স্পামটা কি করবে, তার জেনেটিক ম্যাটেরিয়াল মানে এই যে N, যেটা হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড প্রকৃতির ক্রোমোজোম দ্বারা তৈরি এবং যেটাকে আমরা মেল প্রো নিউক্লিয়াস বলি, এটা হচ্ছে গিয়ে কি মেল প্রো নিউক্লিয়াস, তাই তো মেল প্রো নিউক্লিয়াস বলি থাকি। এই যে তোমার সেকেন্ডারি উসাইটটার মেমব্রেনটাকে টাচ করেছে যে স্পাম সেলটা, সেটা তার জেনেটিক ম্যাটেরিয়াল যেটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম দ্বারা তৈরি, সেটাকে বলে মেল প্রো নিউক্লিয়াস।
সেটাকে শেয়ার করবে। আবার আমরা উজেনেসিসের সময় কি দেখেছিলাম যে সেকেন্ডারি উসাইটের মিওসিস টুটা কখন হচ্ছে গিয়ে কখন পার্টিসিপেট করে না, ফার্টিলাইজেশনের সময়। ফাইনালি আফটার ফার্টিলাইজেশন মিওসিস টু ডিভিশনটা কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে এটা দুটো ডটার সেল তৈরি করেছে, যে এটা একটা এন, এটা একটা এন, দুটো ডটার সেল তৈরি করে, তাই তো? একটা ডটার সেলে সাইটোপ্লাজম বেশি পরিমাণে থাকে, আর একটা ডটার এইটাতে বেশি পরিমাণ আছে, আর একটাতে কম পরিমাণ থাকে। যেটাতে কম পরিমাণ থাকে সেটা কি হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়, সেটা ডিগ্রেডেশন বা ডিজেনারেশন হয়ে যায়। আর যেটাতে বেশি পরিমাণ থাকে সেটাই হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে ডেফিনিটিভ ওভাম, এবং সেটাকে পরবর্তীকালে কি বলা হয়, ফিমেল প্রোনিউক্লিয়াস বলা হয়। ফিমেল প্রোনিউক্লিয়াস। আর এই ফিমেল প্রোনিউক্লিয়াস আর মেল প্রোনিউক্লিয়াস পরে কি হবে, একসঙ্গে ফিউজ করবে, ফিউজ করে 2n নামক ক্রোমোজোম মানে ডিপ্লয়েড ক্রোমোজোমযুক্ত জাইগোট ফর্মেশন করবে। আর এই প্রসেসটাকে কি বলা হয়, ফার্টিলাইজেশন, যেখানে ফিমেল প্রোনিউক্লিয়াস প্লাস মেল প্রোনিউক্লিয়াস, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ফিমেলের, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম মেলের মিলে কি হবে 2n ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বা জাইগোট ফর্মেশন করে যে প্রসেসে, সেই প্রসেসকে কি বলা হবে, ফার্টিলাইজেশন প্রসেস বলা হবে। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা বুঝতে পেরে থাকো বা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি আরও কোনো ভিডিও জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।